সবাই নিজের মতো চলবে, পাশে থাকাই তো এনাফ। আমি এই কথাটাই বলছিলাম। ডোন্ট মাইন্ড, মানে নিখিল তুমি যেভাবে কথাটা বললে আমার মনে হলো যে তুমি বোধহয় শ্যামাকে পড়াশোনা করিয়ে ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে ওর জীবন থেকেই সরে যেতে চাও। সরি, মানে খুব ডিরেক্টলি বললাম কথাটা। না না, সরির কিছু নেই। এটা ঠিক যে শ্যামার সঙ্গে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল। প্রথম প্রথম নিজেকে চিটেটো মনে হয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে বিষয়টা আলাদা। জানেন, যত দিন যাচ্ছে আমি শ্যামাকে আরো ভালোভাবে চিনছি। বুঝতে পারছি যে উনি মানুষ হিসেবে ভীষণ ভালো। অন্যের জন্য সবসময় ভাবেন, অন্যের সুখের জন্য স্যাক্রিফাইস করতে জানেন। উনি উনি ভীষণ সরল, ওনার মধ্যে একটা সততা আছে। আর সব থেকে বড় জিনিস, ওনার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আছে জানেন। মানে উনি যদি কিছু নাও বলেন, সবাইকে বুঝিয়ে দেন যে উনি যেটা করছেন সেটা ঠিক। আমি শ্যামাকে বদলাতে চাই না, উনি যেমন আছেন তেমনই থাকুন। শুধু এই শহরের কঠিন পরিস্থিতির জন্য ওনাকে একটু রেডি করে দিতে চাই, দ্যাটস ইট। শ্যামাকে নিয়ে তুমি খুব ভাবো দেখছি নিখিল, কিন্তু শ্যামা যে চিরদিন তোমার কাছে থাকবে না। তোমাকে তো আমি নিজের কাছে টেনে নেবই। আচ্ছা শুনুন না, আমি বলছিলাম যে আপনি শ্যামাকে না একটু স্মার্টলি কথা বলতে শেখান। মানে উনি যখন বাইরে বেরোবেন, রাস্তায় যাবেন, এই বাইরের লোকজনদের সঙ্গে, স্ট্রেঞ্জারদের সঙ্গে যেন ভীষণ স্মার্টলি কথা বলতে পারেন। আপনি যদি সেটার ক্লাস নেন একটু। হ্যাঁ, আমি নিজেও অনেকবার ভেবেছি যে আমি শ্যামাকে নিয়ে রাস্তায় বেরোবো, ওকে রাস্তাঘাট চেনাবো, শহরের নেচারটা চেনাবো। নিখিল চৌধুরীর বউকে তৈরি করার দায়িত্ব নিয়েছি আমি, সেটা তো পালন করতেই হবে। কিন্তু 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 নিখিল, আমি যে একটা অন্য গন্ডগোলে পড়ে গেছি। অন্য গন্ডগোল মানে? বলছিলাম আপনি বিয়ে কবে করবেন? জানি না, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। ভাবুন ভাবুন, বাড়িতে যখন ফিরবেন তখন জানবেন কেউ আপনার জন্য অপেক্ষা করে আছে। তখন ভীষণ ভালো লাগবে, জীবনটা আরো সরল হয়ে যাবে। তোমাকে তো আমি কতবার বলেছি নিখিল, যতক্ষণ না আমি তোমার মতো কাউকে পাচ্ছি আমি বিয়ে করব না। আচ্ছা, একটা কথা বলার ছিল। বলছিলাম শ্যামা যদি পড়া না পারেন তাহলে ওনাকে আপনি অবশ্যই বকবেন, তবে তবে একটু খেয়াল রাখবেন। আমি তো আপনাকে আগেও বলেছি, উনি না ভীষণ সরল মানুষ, তাই আর কি। নিখিল, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তোমার প্রবলেম আমি সলভ করে দেব, কথা দিলাম। মানে আমি বলতে চাইছি তোমার বউকে তোমার যোগ্য করে তুলে তোমার প্রবলেম সলভ করব, বুঝলে? খুবই
আগ্রহী শুধরলি না তিতির। আগেও ঠিক যেভাবে সমস্ত ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতিস, সেম হ্যাবিটটা তোর আজও রয়ে গেছে। এনিওয়ে, আমার যা করার তা তো হয়ে গেছে। যা ছবি উঠেছে তাতেই ঠিক কাজ হয়ে যাবে। আচ্ছা তিতির, এবার আমাকে উঠতে হবে। শ্যামা মাসিমণির সঙ্গে বেরিয়েছেন, ওনার শরীরটাও ভালো নেই। আমি একবার ওনার খোঁজ নিয়ে দেখি, একবার বরং ওনাকে ফোন করে নিই। হ্যাঁ, খোল। হ্যাঁ, বলছি অন্তরাটাতে একটু জোর দিবি, কেমন? আর ওই ধরা ছাড়াগুলো ভালো করে দেখ তো। হ্যাঁ, একদম অ্যাকিউরেট হতে হবে। শোন, দেখ। কি আশ্চর্য বলতে, কাজের সময় ফোন কে করে? কার এত দরকার? হ্যাঁ, কই রে, আমার ফোন তো বাজছে না। তোর ফোনটা আমার কাছে নাকি? ওরে বাবা, নিখিলের ফোন। গুরুমা, সরষে কেঁপে উঠলো। গুরুমা, আরে বাবা, ফোনই তো করেছে, সামনে তো আর এসে পড়েনি। তো ভয় পাচ্ছিস কেন? দাঁড়া না, আমি কথা বলছি, দাঁড়া। হ্যাঁ নিখিল, বল বাবা। মাসিমণি, তোমাদের অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমরা তো আর ঘন্টাখানেকের মধ্যেই ফিরে যাব। বলছিলাম, কীর্তনের আওয়াজ তো শুনতে পাচ্ছি না। না রে, কীর্তন তো বাইরে হচ্ছে, আমরা তো ঘরে এসেছি না গুরুজিকে প্রণাম করতে। তুই কীর্তন শুনবি কি করে? হ্যাঁ গুরুজি, আসছি। নিখিল বাবা, এখন রাখছি, হ্যাঁ, গিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা। মনে হলো একটা ফাঁকা ঘর থেকে আওয়াজটা আসছে, কেমন যেন লাগলো। একবার গিয়ে দেখে এলে হয়, আমারও একটু দেখা হবে আশ্রমে কি ধরনের অনুষ্ঠান চলে। নিখিল, বলছিলাম তিতির, আমি এবার বেরোই। আমি একটু গুরুজির আশ্রমে যাব, ওইখানে হরিনাম হচ্ছে, শ্যামা ওইখানেই আছে। তুমি এখন হরিনাম শুনতে যাবে? মানে তুমি এগুলো বিলিভ করো নাকি? আমি বিলিভ করি না তো কি হয়েছে, অনেকে তো বিশ্বাস করে। তাছাড়া আমি ওখানে শ্যামার জন্য যাচ্ছি, ওনার শরীরটা একদম ভালো নেই। আমি যাই, উনি চাইলে আমার সঙ্গে ফিরে আসতে পারে। আসি। ভাই, বউয়ের প্রতি তোমার এত টান নিখিল, নাকি নিজেকে আদর্শ পুরুষ বলে প্রমাণ করতে চাইছো? তুমি ভেবেছো কোনো অপসরাই তোমার ধ্যান ভাঙাতে পারবে না, না? ওকে, দেখছি। আগে তো দিশা কি ছবি তুলেছে দেখি, তারপর। কিরে, নিখিল এভাবে হুট করে চলে গেল? কোথায় গেল? কি একটা গুরুজির আশ্রমে না কোথায় একটা চলে গেল।
গুরুজির আশ্রম তুই আটকাতে পারলি না? ধ্যাৎ, তোর দেওরের না বিদেশে পড়াশোনা করে কোনো লাভই হয়নি, সে একেবারে সেকেলে রয়ে গেছে। তুই হাসছিস? তুই যদি দেখতিস সারাক্ষণ ওই গেও মেয়েটার প্রশংসা করে যাচ্ছে। আমার তো মনে হয় ওই গেও মেয়েটাকেই ভালোবাসে, আমি শিওর ওই গেও মেয়েটাকেই ভালোবাসে। কি? হ্যাঁ, তা না হলে কেউ আমার মতো মেয়ের দিকে তাকায় না। নিশ্চয়ই ওর জীবনে প্রেম আছে, আর প্রেম আছে বলেই ওরম একটা মেয়ের মধ্যে সৌন্দর্য খুঁজে পাচ্ছে। তুই নষ্ট করে দে প্রেমটা। তুই তো দেখছি ফিলোসফারে উঠেছিস। এতই যখন তোর জ্ঞান, এত সবকিছু জানিস বুঝিস, প্রেমটা নষ্ট করে দে। এইসব ব্যাপারে তো তুই এক্সপার্ট তিতির। আমার তো মনে আছে কলেজের সমস্ত ঘটনা। অন্য সব মেয়েরা তো তোকে রীতিমতো ভয় পেত, ভুলে গেলি? ছাড়, তুই ফোনটা দেখাতে, ছবিগুলো দেখবো। একদম ঠিক আছে দিশা, এবার তুই দেখ এই ছবিগুলো দেখিয়ে কিভাবে তুই শ্যামার মনটা ভাঙতে পারিস। আর আমি দেখবো যাতে বাড়িতে কোনো অশান্তি হলেই দুঃখ বলতে নিখিল আমার কাছেই আসে। এটা কিন্তু আমাদের করতেই হবে দিশা, যেভাবে হোক আমাদের এটা করতেই হবে। কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোর থেকে আমি অনেক বেটার বুঝি তিতির। সব রেডি হয়ে গেছে, যাই আমি। হ্যাঁ হ্যাঁ আসো। এক্সকিউজ মি, আমার বাড়ি থেকে একটা ফোন এসেছে, আমি ফোনটা রিসিভ করে আসছি। যা। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি খেয়ে নাও। হ্যাঁ আমার কাজ শেষ হলে আমি চলে যাব। হ্যাঁ রাত হবে, রাত হবে। কে কে? চোর চোর! কে কে ওখানে? চোর 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 চোর! কে? মিস্টার ঘোষ, কে এসেছে? কি হচ্ছে এখানে? মনে হচ্ছে চোর এসেছিল। চোর? হ্যাঁ আমাকে দেখতে পেয়ে বোধহয় পালিয়ে গেছে। ভাগ্যিস টের পেয়েছি, তাই কিছু দিতে পারিনি, কিন্তু মুখটা দেখতে পেলাম না। বাড়িটা একবার দেখে আসি, কোথাও ঘাপটি মেরে বসে আছে নাকি। আশ্চর্য, এমন কিছু রাত হয়নি, এই সময় চোর? মানে কি চুরি করতে ঢুকলো এখানে? চোর নাকি অন্য কেউ গুরুমা? মানে কেউ কি জানতো যে আমরা এখানে এসেছি আর তারপর আমাদের পেছু নিয়ে সেও এখানে এসেছে? শ্যামা, বোকার মতো কথা বলিস না তো। কেই বা জানবে তুই আমার হয়ে গান গাস? কেউ ফলো করেনি আমাদের। আমিও তো সেটাই ভাবছি, যত দিন যাচ্ছে তত যেন আমার দুশ্চিন্তা আরো বেড়েই চলেছে। সব সময় মনে হচ্ছে কেউ বোধহয় আমার গানের ব্যাপারটা জানে, কিন্তু কে জানে? আর কারই বা এত আগ্রহ যে সে আমাদের পিছু নিয়ে এত দূর আসবে?
আমি যে কিছুই আন্দাজ করতে পারছি না কৃষ্ণ। বাইরে কেউ নেই ম্যাডাম, চলুন আমরা রেকর্ডিং রুমে যাই। হ্যাঁ আসো, চ শ্যামা, চ চ মা চ, চ ওঠ ওঠ। চল 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 চল, আয় 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 আয়, চ চ দেখিনি চ। আরে বাবা কেন চিন্তা করছিস, চোর ছাড়া আর কে আসবে বলতো এখানে? হ্যাঁ তা বলে মা চোরকে আজকেই আসতে হলো? না মানে আমি আজকের দিনটার কথা বলছি। উফ উফ, তোর সব বোকা বোকা কথা না আমি না নিতে পারছি না জানিস। চোর বোধহয় মাঝি হাতে তিথি নক্ষত্র দেখে আসবে না রে। কি আশ্চর্য বলতো, লাখ লাখ টাকার মাল এখানে ছড়ানো ছেটানো থাকে, চোর তো এখানেই চুরি করতে আসবে নাকি? ছাড় দেখিনি সব কথা। শ্যামা মা তুই এবার শুরু কর, নইলে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে। মা আমার একটা বিষয় নিয়ে খুব টেনশন হচ্ছে। উফ বাবা, তোর আবার কি নিয়ে টেনশন হচ্ছে? না মানে তুমি ছোটদাকে ফোনে যে মিথ্যে কথাগুলো বললে সেগুলো ছোটদা বুঝে যায়নি তো? আচ্ছা ছোটদা যদি আশ্রমের কাউকে ফোন করে কিংবা নিজে গাড়ি চালিয়ে সেখানে চলে যায়, তাহলে তো সব সত্যি বেরিয়ে যাবে মা। তখন আমরা কি করব? এখানে তো কাউকে দেখছি না, ঠিকঠাক অ্যাড্রেসে আসলাম তো? দাদা, আচ্ছা দাদা শোনো না। হ্যাঁ বলুন। বলছিলাম এখানে কোথাও অষ্টপ্রহর হরিনাম হচ্ছে? অষ্টপ্রহর হরিনাম? হ্যাঁ না শুনিনি তো। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছেন? একবার ভেতরে যেতে পারি? কেন, কি দরকার? না না, ভেতরে ওই অষ্টপ্রহর হরিনাম হচ্ছে না, ওইখানেই যেতে চাই। এখানে ওসব কিছু হচ্ছে না। না না, আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার পরিচিত কয়েকজন ভেতরে আছে, আমি যাব, তারপর আমি তাড়াতাড়ি চলেও আসবো। বললাম তো এখানে কোনো অষ্টপ্রহর বলে কিছু হচ্ছে না। আর তাছাড়া এত রাত্রেবেলা যাকে তাকে আমি ভেতরে ঢুকতে দিতে পারবো না। আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে তাহলে আপনি একবার যান, একবার গিয়ে দেখে আসুন না। কি জ্বালাতন বলুন তো। দেখুন স্যার, আজকে এখানে কোনো রকম অষ্টপ্রহর হচ্ছে না, আমি তো আপনাকে প্রথমেই বলেছি। কি ব্যাপার, কাকে খুঁজছেন উনি? শুনুন না, বলছিলাম আমি একবার একটু আশ্রমের ভেতরে গুরুজির সাথে দেখা করতে যেতে পারি? মানে আমার মাসিমণি রুক্মিণী দাসী, উনি এখানে এসেছেন কীর্তন শুনতে, তাই আমিও একবার যেতে চাই প্লিজ। হ্যাঁ, গুরুজির আশ্রমে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে ঠিকই। হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম, গুরুজির এখানে কীর্তন হচ্ছে, কিন্তু এখানে কোথাও কীর্তনের আওয়াজ পাচ্ছি না, লোকজনও নেই, কোথায় হচ্ছে? আমাদের নতুন আশ্রমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রুক্মিণী, রাধারানী আর শ্যামা ওরা তো সবাই ওখানেই গেছে। আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আপনার পুরো পরিচয়টা পেলে খুব ভালো হতো। আমি আমি হলো রুক্মিণী মাসি, ওনার দিদির ছেলে নিখিল চৌধুরী, আর শ্যামা চৌধুরী হলো আমার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় ভালো মেয়ে শ্যামা, মাঝের মধ্যে এখানে তো আসতো। হ্যাঁ আপনার মাসির সাথে। আচ্ছা আচ্ছা, বলছিলাম আমি একবার নতুন আশ্রমে যেতে পারি? না না না, একদম না। আসলে সদস্য ছাড়া নতুন আশ্রমে ঢোকা একদম বারণ আছে, একদম কোনো অনুমতি নেই। হ্যাঁ তবে বিকেল বিকেল এলে আপনি ঢুকতে পারতেন, এখন আর হবে না, কারণ এখন আমাদের সমস্ত ভক্তরা মিলে ওই নিজেদের মধ্যে অষ্টপ্রহর হরিনাম গাইছে, আর গুরুজি ওখানে আছেন। তবে আপনি অন্য আরেকদিন আসুন, ঠিক আছে? ওটাই আপনার পক্ষে ভালো হবে, কি বলেন নিখিল বাবু? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন আসবো। হ্যাঁ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। জয় রাধে মাধব, জয় রাধে মাধব। আসি আসি। এই তুমি একটু ভিতরে যাও। হ্যাঁ যাও।
গুরুমা, গুরুমা রাধা দিদি কিন্তু ভুল কিছু বলছে না। যদি সত্যি সত্যি ছোট কর্তা আশ্রমে চলে যান তাহলে কি হবে বুঝতে পারছো? আমরা ধরা পড়ে যাব, তখন কি বলবো গুরুমা? এমনিতে ছোট কর্তা আমাকে নিয়ে খুব চিন্তায় আছেন, তারপর যদি এসব জানতে পারেন তাহলে তো ওনার মাথায় ঠিক রাখতে পারবেন না গুরুমা। আচ্ছা তোরা কি মনে করিস বলতো? আমাকে কি বোকা ভাবিস না কি রে? হ্যাঁ, আমাকে বোকা ভাব। রাধা দেখ কার ফোন এসছে দেখ। রাধে রাধে। হ্যাঁ, নিখিল এসছিল। নিখিল?